আরেকবার স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা, এবং আমরা এর আগে কথা বলছিলাম জাতিসংগীত নিয়ে। অনেকের অনেক মন্তব্য, বাট এই বিষয়ে আমরা আরেকদিন কথা বলবো। আজকে আমরা কথা বলছিলাম বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, এবং অবশ্যই যে উদ্দেশ্য নিয়ে, যেটা একটু এই লাস্ট কলারে বলেছিলেন যে বাংলাদেশ এই অবস্থায় আনার জন্য, করাপশন মুক্ত বাংলাদেশের জন্য অনেক ছাত্রের জীবন বিসর্জন দিয়েছে, অনেক রক্ত আমরা দেখেছি, এবং কিভাবে সাইদকে, মুগ্ধকে গুলি করে হত্যা করা হয়েছে। তাই আমরা দুর্নীতিমুক্ত সাবলীল একটি বাংলাদেশ চাই। সুমন ভাই, আপনার অনেক প্রশ্ন আপনার কাছে। ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে আমার নেতা বিপি নুরুল হক নূরকে নিয়ে যে প্রশ্নগুলো আসছে, অনেকগুলো রেজা কিবরিয়াকে নিয়ে আসছে। দেখেন, একটা রাজনৈতিক দল কিন্তু টাকায় পরিচালিত হয়। তো বিপি নুরুল হক নূরের মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, সে রাজনীতিতে আসছে এবং পাবলিক ফান্ড দিয়ে রাজনীতি করছে, এটা তো স্বচ্ছ। বরং এটাই হওয়া উচিত ছিল বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলদের, যে পাবলিক ফান্ড দিয়ে আপনি রাজনীতি করবেন। আপনি কোনো টেন্ডার মেরে বা দুর্নীতি করে টাকা বস্তা বা ওই সুইস ব্যাংকে রেখে আর বালিশের নিচে রেখে টাকা বাদে পাবলিককে দেবেন, এরকম নয়। আপনি পাবলিকের টাকা উঠাবেন, পাবলিককে আবার দিবেন। আপনি জাস্ট মধ্যস্থতা করবেন, কারণ পলিটিক্স হচ্ছে সোশ্যাল সার্ভিস। তো আপনি এই কাজটাই বিপিনুর করতে, তাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার। কারণ বিকাশ তো এখন হচ্ছে একটাই মাধ্যম, বিকাশ রকেট দিয়ে তো টাকা উঠানো হয়, আমরা উঠাই। এবং এখনও যদি কোনো কলার আমাকে বলে যে আমরা সংগঠনের টাকা দিতে চাই, আমি নিতে প্রস্তুত, আমি নিব, তার পক্ষ থেকে নেব। দ্বিতীয় হচ্ছে, এই রাজনৈতিকভাবে যখন তার আবির্ভাব হয়েছে, আপনি মানেন আর না মানেন, বাংলাদেশের ইতিহাসে সবচাইতে এই তরুণদের মধ্যে থেকে সবচেয়ে বেশি বলিষ্ঠ কণ্ঠ ছিল নূরের। রাজনৈতিকভাবে সে কোনো ভুল করেনি। আর ডক্টর রেজা কিবরিয়া ভাই আমাদের সংগঠনে আসছিলেন, আমরাও নিয়ে আসছিলাম একজন মুরব্বী মনে করে। উনি একজন অ্যাডমিনিস্ট্রেটিভের মানুষ, উনি আসলে রাজনীতি বুঝেন কি বুঝেন না সেটা হচ্ছে ভিন্ন প্রশ্ন। উনি এক এক সময় এক এক ধরনের এক একভাবে ভিন্ন ভিন্ন স্টেটমেন্ট ভিন্ন জায়গায় দিয়েছেন, যেটার কোনো প্রমাণ নিজেও দিতে পারেননি। এটা প্রমাণ না হওয়াতে উনি এক প্রকারের ডিপ্রেশনে, উনি নিজেই কোনো অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে এই উনার যে পার্ট ছিল এখান থেকে উনি অব্যাহতি নিয়ে শ্রীলঙ্কা চলে গিয়েছেন। এখন আবার যখন দেশ পরিবর্তন হয়েছে, আবার আসছেন, এসে বিএনপির একটু কথাবার্তা বলতেছেন। তো নুরুল হক নূরের জনপ্রিয়তা এই তরুণদের মধ্যে, তরুণ সমাজের মধ্যে এমন একটা পর্যায়ে পৌঁছেছে যেতে মানে যে কেউ মানে গরিবের সুন্দরী বউ হলে সবাই মানে ভাবি ডাকে। তো নুরুল হক নূরকে এই গরিবের সুন্দরী বউ, এই নুরুল হক নূর হচ্ছে এখন মানে জনপ্রিয়তার এমন একটা অবস্থানে আসছে, এখন যে কেউ একটা স্টেটমেন্ট দিয়ে দিল তার পক্ষে বিপক্ষে। এখন এটাকে সত্য ভাই, বাংলাদেশে হলমার্ক কেলেঙ্কারি হচ্ছে, বাংলাদেশের শিল্পখাত ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশের চামড়া শিল্প ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশের ব্যাংক নষ্ট হয়ে গেছে, জাতীয় স্বার্থ অপচয় হচ্ছে, বিডিআর বর্ডার খোলা হয়ে গিয়েছে, কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে। আপনার তো এইদিকে মাথা ব্যথা নাই। বরং একটা তরুণ রাজনীতিবিদ এবং তরুণ নেতারা যখন রাজনীতি করতেছেন একটা সুন্দর আন্দোলনের মধ্য দিয়ে, এবং এই আন্দোলনের কিন্তু তারই আন্দোলন সমাপ্ত হয়েছে, এটা মানেন আর না মানেন ইতিহাস সাক্ষী। আমাদের এই জুনিয়র জেনারেশনটা কিন্তু ওই আন্দোলনটা কন্টিনিউ করেছে এবং সমাপ্ত করেছে। নাহিদ, আসিফ, এরা তারই হাত ধরে গড়ে তোলা। না, দেখুন, ডিক্লেয়ার করে নাই সেটা হচ্ছে ভিন্ন বিষয়। কারণ ভাই, আপনি আমাকে আজকে নিয়ে আসছেন, আপনি এই পর্যন্ত 3টা টকশো করেছেন। আগামী 10 বছর পরে আল্লাহ যদি আমাকে চায়, অনেক বড় অবস্থানে পৌঁছে গেলাম, আমি যদি আপনাকে অ্যাপ্রিসিয়েট না করি, আপনার কিছু করার নাই। কিন্তু আপনি বলতে পারবেন যে এই মানুষটা যখন আসছিল তখন ভাঙ্গা কথা বলতো, সবগুলো কথা একসাথে বলতে পারতো না, কিন্তু তাকে আমরাই কিন্তু নেতৃত্বে নিয়ে আসছি বা ফ্রন্টে নিয়ে আসছি। এভাবেই তো মানুষ আসে। কিন্তু এই যে ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের ছেলেরা আসছিল, এই নূর রাশেদরাই কিন্তু তাদেরকে মডিফাই করেছে, তাদেরকে আমাদের সংগঠনের দায়িত্ব দিয়েছে, ছাত্র অধিকার পরিষদের দিয়েছে, তাদেরকে এই আন্দোলনের প্রেক্ষাপট নূরই বলে দিয়েছে। 9 দফার 8 দফা এখন কোন দিকে যাচ্ছে? কিন্তু বাংলাদেশ এখন সঠিক পথেই যাচ্ছে, বাংলাদেশের অবস্থানও ঠিক জায়গায় আছে। এবং আমাদের দল বিপি নুরুল হক নূরের দল গণ অধিকার পরিষদ নিবন্ধিত হয়েছে, আমাদের ট্রাক মার্কা পেয়েছে, এবং বিপুল আমাদের মনে হচ্ছে ভালো দিকে যাচ্ছে। আমার এই যে বাংলাদেশ কোন দিকে, তরুণদের আন্দোলনের প্রেক্ষিতে যে তরুণ সরকার আসছে এবং তরুণদের যে নিবন্ধন পাচ্ছে, এটাই হচ্ছে বাংলাদেশের পজিটিভ সাইন। নাগরিক কমিটি সম্পর্কে আপনার মন্তব্য? নাগরিক কমিটি হচ্ছে তারা এক ধরনের কমিটি, প্রেশার কমিটি বা বলতে পারেন এই ধরনের। এটা কি ভবিষ্যতে রাজনৈতিক দল হবে? এটা তারা বলে নাই, ক্লিয়ার করে নাই। তারা বলছে যে এটা একটা সামাজিক সংগঠনের মতো প্রেশার গ্রুপ। আমরা ওই যে সরকারটা আছে, বিপ্লবী সরকার, তাদের আলোচনাও করব, সমালোচনাও করব, তাদেরকে সাপোর্টিং টিম হিসেবে কাজ করব। তো এটা বলতে পারে তাদের এটা ব্যক্তিগত স্টেটমেন্ট। ধন্যবাদ মদুদ সাহেব। নাগরিক কমিটি সম্পর্কে আপনার মন্তব্য প্লাস আপনার কাছে প্রশ্ন। আমি আবারও বলি, আমি নিজে একজন ডেমোক্রেটিক
মানুষ ডেমোক্রেসিতে বিশ্বাস করে, স্বাধীনতার চেতনার অন্যতম মূল মন্ত্র ডেমোক্রেসি, এবং সেই ডেমোক্রেসির ভিত্তিতে যে কোনো মানুষ যে কোনো সংগঠন করার সাংবিধানিক রাইট আছে। নাগরিক কমিটি করুক, সেটা যদি মানে রাজনৈতিক দলে যদি পরিণত করে আমি ওয়েলকাম জানাবো, এবং যদি সেটা প্রেশার গ্রুপের কাছে আমি ওয়েলকাম জানাবো। এখন তারা যে সংগঠিত হয়ে এই সরকারকে চালিত করার ক্ষেত্রে যদি পজিটিভ ভূমিকা রাখতে চায় আমি ওয়েলকাম জানাবো, বিকজ এটা ডেমোক্রেটিক একটা দেশ। আমরা ডেমোক্রেসির জন্য, ভোটাধিকারের জন্য, সুশাসনের জন্য বিএনপি রাজনীতি করে আসতেছে, দলে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে এইগুলির জন্যই আজকে বিশেষ করে কথা বলতে পারতেছে, আমরা কথা বলতে পারতেছি, আমরা সমালোচনা করতে পারতেছি। শেখ হাসিনা একটা এই ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল তো ভারতের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে আবরা ছেলেটাকে পিঠে মেরে ফেললো। কোন জায়গা থেকে আমরা দেশটা, বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? প্রাইমারিলি বলবো, মেজরলি প্রিডমিনেন্টলি বলবো, বাংলাদেশ একটা সুন্দর প্রগ্রেসিভ, সুন্দরের লক্ষ্যে, মানে মানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার দিকে যাচ্ছে। কারণ আমাদের দলের চারিদিকে যে দলগুলো আছে, প্রত্যেকের দলীয় ভূমিকা, ব্যক্তিগত ভূমিকা, পারিবারিক ভূমিকা, সামাজিক ভূমিকা এবং জাতীয়ভাবে আমাদের ভূমিকা হবে এই ইউনূস সাহেবের দলকে এবং এই সংগঠনকে, তার মানে উপদেষ্টা দলকে সুন্দরভাবে গাইড করা, সমালোচনা করা, কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে সংস্কার তাকে সহযোগিতা করা। কিন্তু আবার প্রশ্ন একটাই, আলটিমেটলি মনে রাখতে হবে, জনগণ হলো সমস্ত ক্ষমতার মালিক। এই তথ্যে যদি বিশ্বাস না করেন, আপনি যদি অতি বিপ্লবী হয়ে যান, আমার শামীম ভাই বলেছে 100 বছর ওনারা থাকতে পারে, এটা উনি হয়তো বলেছেন, কিন্তু এটা তার মনের ভিতর থেকে বলেছেন কিনা সেটা না, বা হয়তো জনগণ কিন্তু সেটা মনে রাখতে হবে। বাংলাদেশে 18 কোটি দেশ, কিন্তু 18 কোটি জনগণের, এবং সাংবিধানিকভাবে হোক, বাস্তব সত্য হলো এই ক্ষমতার মালিক কিন্তু জনগণ। আমি আজম আলী আমি দিয়ে আসছি, আমি যে জিনিসটা হচ্ছে বিএনপির ভূমিকা কি এখন? বিএনপি, আমাদের বিএনপির ভূমিকা বিরুদ্ধে যে কথাগুলো আসছে এটা কি সত্যি? না, বিএনপির বিরুদ্ধে একটা জিনিস মনে রাখতে হবে, এটা একটা অনেক বড় দল। কথাটা বলো বাস স্ট্যান্ড দখল, না অভিযোগ আসতে পারে, আমি আসা উচিত এই কারণে আমরা, আপনি খেয়াল করে দেখবেন, আমরা সাংগঠনিকভাবে আসা উচিত বলতে, কারণ এরকম একটা দলের ভিতরে ভালো মানুষ, খারাপ মানুষ, কত মানুষ এটার ভিতরে ঢুকছে এবং আছে, এগুলোকে আইডেন্টিফাই করে দল থেকে বহিষ্কার করতে হবে। কিনা যে মুদি দোকান থেকে শুরু করে গাড়ি পর্যন্ত, বাস স্ট্যান্ড পর্যন্ত, না, এটা আমি সত্যি বলে মানতে চাই না। যদি কেউ করেও থাকে তাহলে সেটা সাংগঠনিকভাবে মোকাবেলা করতে হবে। কথাটা খেয়াল করেন, আমি মোকাবেলা হচ্ছে সাংগঠনিক। আপনি আপনাদের চেয়ারপারসন, মানে অ্যাক্টিং চেয়ারম্যানের প্রত্যেকটা দিন মানে যত জায়গায় স্টেটমেন্ট দিচ্ছে, এবং দল থেকে কঠোর সিদ্ধান্ত দেওয়া হচ্ছে। ইভেন আমি 2টা উদাহরণ দিই। আমাদের নাটোরের যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই একটা মুখ ফসকে একটা মানে একটা বক্তৃতা দিয়ে ফেলছেন, যেটা যায় না, সিস্টেমের সাথে যায় না, সন্ত্রাসীর মতো হয়ে যায়। উনাকে কিন্তু মানে উপদেষ্টা পদ থেকে নামে মানে নর্মাল মেম্বার করা হয়েছে। ফরিদপুরে 2 গ্রুপের ভিতর মারামারি হয়েছে, বিশেষ করে বাবুল ভাই এবং শ্যামা বাবুদের ভিতরে 2জনের পদ স্থগিত করা হয়েছে, এবং এবার গণহারে অনেক প্রতি স্টেটমেন্ট যাচ্ছে শৃঙ্খলা বিরোধীর জন্য, মানে বহিষ্কার হচ্ছে। এর থেকে সাংগঠনিকভাবে আমাদের অবশ্যই এটা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন এটা করছেন, এটা ওনাকে অ্যাপ্রিশিয়েট করে যে উনি করতে হবে। বাট প্রশ্নটা হচ্ছে যে এটা কি, যেটা ওনারা বলছেন যে মুদি দোকান হতে শুরু করে প্রত্যেকটা সেক্টরে আপনার বিএনপি দখল করতেছে, এটা সত্যি? না, এটা সত্যি না, এটা সত্যি না। যেখানে পাবেন, এখন প্রথম কথা হলো কেন সত্যি না, যদি সেটা করেই থাকে। আচ্ছা, ইউনূসের গভর্নমেন্ট কি বিএনপি গভর্নমেন্ট না? তাহলে তারা কেন ধরছে না? আইন কি নাই? এখন কি শেখ হাসিনার শাসন চলছে? যদি মুদির দোকানে ধরে, তার ধরে বলুক এটা বিএনপির হাতে সমর্পণ করে, পরের দিন একটা পানিশমেন্ট দিয়ে বের করে দিবে। একটা প্রশ্ন করি, অনেস্ট অ্যানসার দেবেন অবশ্যই। বাংলাদেশের শেয়ার কেনাকাটার জন্য আজকে একটা রিপোর্ট আসছে বড়, এটা আমি একটু পড়ে আসছি, পুরোটা পড়তে পারিনি। রিপোর্টটা সালমান এফ রহমানকে নিয়ে আসছে। শেয়ার কেলেঙ্কারিতে 2জন লোক, একজন বিএনপি এবং উনি সদ্য দেশে আসছেন, বিএনপিতে কোনো কথা বলেন এখন পর্যন্ত, যদিও ওনার রিজিগনেশন লড়া জমা। আমার কথা পরিষ্কার যেটা হচ্ছে, এখন কিন্তু আগের দিন নাই। আমাদের দলের যে নেতা, সিনিয়র যে নেতা, যে দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারপারসন, ওনার স্টেটমেন্টে আপনি কি খেয়াল করেছেন? উনি বলছেন যে আমাদের এই যে ছাত্র জনতার আন্দোলনের ফসলকে নস্যাৎ হতে যাবে না, জাতির প্রয়োজনে এরকম একটা সুন্দর দিন এসেছে, আমাদের সবার দায়িত্ব সেটাকে ধরে রাখা। ধরে রাখার ক্ষেত্রে যেটা দরকার, উনি বলছে আমার দলের ভিতরে যদি কেউ এরকম ধরনের এই অর্জনকে নষ্ট করার সাথে জড়িত হয়, তাকে আইনের কাছে আমরাই ধরে দিব। আমি আপনাকে বলি, আমি আজকে একটু পরে আমার কথা, শেয়ার বাজার কেলেঙ্কারিতে 2জন লোক সারা বাংলাদেশের গডফাদার। তা আপনি আইনে আশ্রয় নিয়ে তাকে আইন অনুযায়ী পদক্ষেপ নেন। সুইডেন আসলামকে কিন্তু মুক্ত করে দেওয়া হয়েছে। কে করলো? বিএনপি না। তাহলে কেন হচ্ছে এগুলো? মানে কি আপনি বোঝাতে চাচ্ছেন ওই সুইডেন আসলাম বিএনপির না, আওয়ামী লীগের না? সে যদি অপরাধী হয়ে থাকে, অপরাধী হলে সে কেন মুক্তি পায় সেটা জিজ্ঞেস করে ইউনূসকে। এখন আমার প্রশ্ন আপনার দলকে প্রশ্ন করতেছে। আমি যেমন শামীম সাহেবের দলে যদি বিকাশ প্রকাশ থাকতো, তাহলে প্রশ্ন করতাম যে বুঝলাম ইউনূস সরকার মুক্ত করে দিয়েছে, ইউনূস আপনার বিকাশ প্রকাশ কেন আপনার দলের লোক?
তাহের না, convicted আমার প্রশ্ন হচ্ছে যে আপনার দল থেকে কোনো প্রকার কথা বলা হয়েছে এই ছাত্রদের, আমারও ছিল। না, প্রথম হলো যে এখন একটা দলের ভিতর দুই ধরনের ডিসিপ্লিন সিস্টেম আছে। একটা হলো দলের ইন্টারনাল, কেউ যদি তার ভিতরে কমপ্লেন করে থাকে তাহলে দলীয় নীতি নির্ধারণের মাধ্যমে সেটা আসবে। কেউ তার বিরুদ্ধে কমপ্লেন তুলে নাই, তাই হয়তো আসে নাই। আর যদি রাষ্ট্রীয়ভাবে সে অপরাধী হয়ে থাকে, তা আইন অনুযায়ী শাস্তি কনভিক্টেড হওয়ার কথা, সেখানে কনভিকশন হয়ে আসলে দল তখন চিন্তা করে আসামি রাখবে কিনা। কিন্তু যে এই দুইটা প্রসিডিউর ভিতর যদি না আসে, তাহলে আমার এই বিষয়টা প্রশ্ন থেকে যায়, ভবিষ্যতে হয়তো তাকে শোকজ করা আওতায় আনতে হবে। বিকজ বাংলাদেশের জনগণের প্রত্যাশা, সমর্থন ও তাদের যে এই অর্জনকে শুধু যদি তাল মিলাইতে হয়, আমাদের বিএনপিকে অনেক মডার্নাইজড হইতে হবে এবং এই স্পিরিটের সাথে কিন্তু অ্যাকোমোডেট করতে হবে, এবং সেই অ্যাকোমোডেশনের জন্য আমাদেরকে কিন্তু সংশোধিত হতে হবে। আমি বারবার আমার নেতাকে ধন্যবাদ, রিকোয়েস্ট আপনাকে ধন্যবাদ, আরো কঠোর হতে হবে সকল ক্ষেত্রে। হচ্ছে যে আজকে যে আলোচনা বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, আমাদের রাজনৈতিক দল এইভাবে প্রস্তুত নিতে হবে। যাদের দলে দুর্নীতিগ্রস্ত লোক আছে, অতীতে যারা দুর্নীতির রেকর্ড আছে, মামলা মোকদ্দমা আছে, এগুলাকে দল থেকে বাদ দিয়ে সুন্দরভাবে দল গুছিয়ে নিতে হবে প্রত্যেক দলে। না হয় এই যে বিপ্লবী সরকার যেটা বিপ্লব করতেই থাকবে, কারণ জনগণের আস্থা নাই। আমি পরিষ্কার এই লাইভে বলে যাচ্ছি যে রাজনৈতিক দলের উপরে জনগণের আস্থা নাই। জাতীয় বাড়ি তো অবশ্যই আস্থা নাই। জাতীয় বাড়ির উপরে তো কতটুকু আস্থা রাখবে? ওনাকে জিজ্ঞেস করি কি এখনো জাতীয় পার্টির মেম্বার হিসেবে আছেন কিনা। আস্থা রাখার মতো দল তৈরি করতে হবে। জাতীয় পার্টি এর মধ্যে একটা, জাতীয় পার্টির সব দল, আমি কোনো এক দলকে বলছি, আমি তো সব দলকে বলছি যে প্রত্যেক দল এমন ভাবে করতে হবে যাতে দুর্নীতি মুক্ত, লুটপাট মুক্ত দেশ গঠন করা যায়। এইভাবে প্রত্যেক দল করতে হবে। না হয় আজকে এই কোম্পানির গাড়ি এসালামর গাড়ি লুটপাট করিয়া দেখা যায় লিডার হলে সোমাররা আত্মা চাইয়া, এটা একটা লুটপাট। কি ব্যবস্থা না হইল দেখলাম বড় বড় রাজনীতি। আর আমি লাইভে বলে যাচ্ছি, কোনো আন্দোলন করে এই বিএনপি প্রথম আন্দোলন করব, কারণ তারা তো বুঝে ক্ষমতার কাছে গেছে, হ্যাঁ নিকটবর্তী খালি তত্ত্বাবধায়ক ইলেকশন দিলেও বিএনপি ক্ষমতা দিগুনি, এই আশা ভুলে যান। কারণ দল আগে গঠন করতে হইব, সুশৃঙ্খল আনতে হইব, দলের মধ্যে জবাব দিতে আনতে হইব। পিছনের ইতিহাস জনগণ এখনো ভুলে নাই। জনগণের জন্য নিরাপদ আশ্রয় পুষতেছে। কোন দলের কাছে কীভাবে জনগণ নিরাপদ থাকবো, কীভাবে তার বাড়ি দখল হইতো নাই, কীভাবে তার গাড়ি লুট হইতো নাই, কীভাবে বিদ্যুৎ পাইব, এইসব রাজনৈতিক দলে ডিক্লিয়ার দিতে হবে এবং জনগণকে আশ্বস্ত করতে হবে যে আমরা জনগণকে সুশাসন দেব, আমরা জনগণকে অত্যাচার করব না, আমরা জুলুম করব না, আমরা খুন করব না, আমরা গুম করব না। এইসব আশ্বস্ত করতে পারলে জনগণ রাজনৈতিক দলে বিশ্বাস আনবো, নাইলে এই যে অবিশ্বাস সৃষ্টি হয়েছে এইটা চিরদিন থাকবো। ধন্যবাদ আপনাকে। বিপ্লবীদের জয় হবে। ফারুক ভাই, আজম ভাই খুব সুন্দর করে সুশাসন কথাটা আনছে, আমরা কিন্তু আনি নাই। এই দেশের মানুষ সুশাসনের প্রত্যাশী, আমরা সুশাসন পাই নাই। এবং সত্য বললে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত সুশাসন বলতে কোনো শব্দ আমাদের কাছে ছিল না। সবাই সবার মতো করে করছে, যে সরকার ক্ষমতায় আসছে সেই বলছে আমি তো সুশাসন দিলাম। তো আসলে সুশাসনের যে আক্ষরিক অর্থ সেই অর্থে আমরা পাই নাই। আর আমি একটা কথা একটু এক্সপ্লেইন করে দিই, এটা একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হচ্ছে। 100 বছর আমি বলছি, যদি ওরা চায় তারা বলতে পারে আমরা 100 বছর থাকবো, কারণ বিপ্লবী সরকারগুলোর উদাহরণ তাই। রুশ বিপ্লবের পরে আজকে পর্যন্ত ওই তারাই বলশেবিকরাই ক্ষমতায় আছে অরিজিনালি। হ্যাঁ, মাও সেতুংয়ের বিপ্লবের পরে চায়না কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আছে। তো কিউবার বিপ্লবের পরে কিউবার ওই বিপ্লবী পার্টি তো ফিডেল কাস্ট্রির পার্টি তো আছে। তো এটা একটা কথা। কিন্তু আমাদের এই ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী ছাত্ররা অত্যন্ত ডেমোক্রেটিক। তারা এটাকে তাদের ক্ষমতা কুক্ষিগত করার হাতিয়ার হিসাবে দেখে নাই। তারা এটাকে বাংলাদেশের মানুষের জন্য সুশাসন প্রতিষ্ঠার জন্য একটা ফেজ বলে মনে করে, যার জন্য তারা বলছে যে আমরা কিছু সংস্কার করব, সবাইকে নিয়ে করব এবং এটা করা উচিত। কিন্তু সংস্কারটা তো প্রথমে হওয়া উচিত যারা বাংলাদেশকে লুট করে নিচ্ছে তাদের বিরুদ্ধে। আমি তো আগে সোনার বাংলা নিয়ে কথা বলে লাভ নেই, আগে সোনার বাংলা গড়ে তারপরে বাংলাদেশ করব না সোনার বাংলা করব। প্রশাসন নষ্ট হয়ে গেছে। পুলিশ বিভাগে আপনার চাকরি পেতে হলে একজন সিপাহীর চাকরির জন্য নাকি 10-15 লাখ টাকা লাগতো। এখন এমন কি আমাদের দেখেন, আমাদের গৌরব, আমাদের মুক্তিযুদ্ধের গৌরব সামরিক বাহিনী।
সেই সামরিক বাহিনীর কিছু অফিসারদের কথা তো আপনারা শুনতেছেন, যারা আয়নাঘর বানাচ্ছে, যারা মানুষকে গুম করতেছে। এই র্যাবকে অবশ্যই সংশোধন করতে হবে, কারণ র্যাব মানেই একসময় আমরা মনে করতাম ধরে নিয়ে গেলে হত্যা করবে, মেরে ফেলবে। এটা ঘটনা ঘটছেও, এবং আমি চাক্ষুষ প্রমাণ আছে এগুলোর। তো এইসব ব্যাপার বিচারালয়, বিচারক বিচার করতে পারে নাই, তাকে গিয়ে গোয়েন্দা সংস্থা তার মাথায় পিস্তল ধরে বলতেছে, ওই একজন বলল ওই যে জনাব তারেক জিয়ার সম্বন্ধে বিচারক যে ছিল সে তো নিজেই বলল, এইভাবে আরও অনেকে বলতেছে। এই সব বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করতে হবে, যে এই ধরনের গুন্ডামি, গোয়েন্দা সংস্থার নামে এই ধরনের গুন্ডামি মাফিয়া ব্যবস্থাকে দূর করতে হবে। তারপরে আপনি আসবেন ডেমোক্রেসিতে। আমি মনে করি না কোনো রাজনৈতিক দলের এই ক্ষমতা আছে, ক্ষমতায় গিয়ে এই ধরনের মাফিয়া চক্রকে নস্যাৎ করতে পারবে। এইটা করা সম্ভব শুধুমাত্র যদি আমরা সবার সমর্থন থাকে। বর্তমান সরকার যেহেতু নিউট্রাল, যেহেতু তাদের কোনো রাজনৈতিক ভিশন নাই, যেহেতু চাচ্ছে না আমি এই মন্ত্রিত্ব ধরে রাখবো আরও 20 বছর, তাদেরকে এই সুযোগটা আমরা দিলে এটা ভালো হয়, দেশের জন্য ভালো হয়, জনগণের জন্য ভালো হয়। আরেকটা কথা বলি, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কেউ কথা বলে নাই। 1972 সাল থেকে যখন বঙ্গবন্ধু ফিরে আসলেন, তখন তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে এখানে আপনার থাকবে, ওই যে সেনাবাহিনী থাকবে। উনি মানেন নাই, উনি বলছেন আউটড্র করতে হবে। কিন্তু তাকে বিভিন্নভাবে প্রেশার দেওয়া হয়েছে। জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় আসলেন, তার উপরেও বিভিন্ন ধরনের প্রেশার দেওয়া হয়েছে। এমন এরশাদ সাহেবের উপর দেওয়া, সবার উপরেই প্রেশার দেওয়া হয়েছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে ইয়ং জেনারেশন, এরাই প্রথম ভোকাল হয়েছে। এবং আমরা স্লোগান দিতাম, আমরা বলতাম যে ভারতের, আমরা অনেক আজে বাজে স্লোগানও দিতাম, এগুলো বলা উচিত না এখানে, তাই না? তো এই জন্য এই জাসদের স্লোগানের পরে 1975 সাল বা 79 সাল পর্যন্ত ভারত বিরোধী যেসব স্লোগান আমরা দিতাম, এরপরে এই ছাত্র সমাজ এই গত 2-4 বছর থেকে তারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। আমরা ভারতের বিরুদ্ধে না, কিন্তু আমরা ভারতের জনগণের বিরুদ্ধে না, আমরা ভারত আমাদের উপরে যে তারা চাপিয়ে দিচ্ছে। আমরা এইসব হিন্দুত্ববাদী যে মৌলবাদী, আমাদের দেশের জামাতে ইসলামকে বলা হয় মৌলবাদী, মোদির দল বিজেপি তো আরো বেশি মৌলবাদী। এই হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার জন্য সে তার সমস্ত প্রতিবেশী দেশের উপর প্রভাব বিস্তার করতেছে। এইটার বিরুদ্ধে কথা বলতেছে আজকের ছাত্র সমাজ, চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করতেছেন আমাদের প্রফেসর ইউনূস সাহেব। তো এদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করবো না তো কাকে করবো? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমি শেষ করব, আমি সুমন সাহেব আপনার জন্য 1 মিনিট লাস্ট কমেন্ট। জি, এই ভাই বলেছেন যেটা যে তরুণ সমাজ এই ভারতীয় আগ্রাসনের বিপক্ষে বলেছে, এটা সত্য। দেখেন, মোদি বিরোধী আন্দোলন, যেটাকে আন্দোলন বলা হয়, যে এই আন্দোলনে কিন্তু আমাদের বিপিন নুরুল হক নূরের আন্দোলন ছিল, এটাও এক ধরনের বড় আন্দোলন ছিল। আমাদের প্রায় 86 জন লোক জেলে গ্রেফতার করা হয়েছিল, প্রায় 3 জনের মতো সরাসরি মারা গিয়েছিল অন দ্য স্পটে। ওই স্পট থেকে সুতরাং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, এবং এই মোদি যখন সরকার আসছিল যে 16 ডিসেম্বরে, ওই দিনও যে আন্দোলনের প্রেক্ষাপটে কিন্তু ওরা 5 দিনের সফরে আসছিল, 1 দিন না 2 দিন ছিল, চলে গিয়েছে। তো এই জেনারেশনকে সচেতন করার সবচেয়ে বড় ভূমিকা ছিল এই বিপিন নুরুল হক নূরের। নুরুল হক নূর, আপনি 1 মিনিট বলছেন। জি হ্যাঁ, আমার 1 মিনিট এখনো 30 সেকেন্ড হয় নাই। তো এই নুরুল হক নূর এই সমাজের বা এই তরুণ সমাজের জন্য একটা নিয়ামত বলতে পারেন। ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। আপনার জন্য 1 মিনিট। 1 মিনিটের শেষ সমাপনী বক্তব্য। একদম সমাপনী। ধন্যবাদ। আসলে আমরা যে আলোচনাটা আমরা করেছি, আমি আবারও বলি, একটা সুন্দর একটা সুবাতাস বাংলাদেশের জন্য আমরা মুক্তভাবে আলোচনা করতে চাই, আমার জন্য শুকর আলহামদুলিল্লাহ। মানুষ তার পছন্দ মতো জাতীয় সঙ্গীত চেঞ্জ করার মতো সাহস দেখিয়ে বক্তব্য মাঠে ছেড়ে দিয়েছে। এইটাও একটা বড় লক্ষ্য, খুব ভালো একটা বিষয়। মানুষ সংগঠন করতে পারছে, নাগরিক কমিটি হচ্ছে, নতুন নতুন দলগুলি, এই ছোট ভাইয়ের দল পাই নাই, রেজিস্ট্রেশন পাই নাই, অথচ কিংস পার্টির রেজিস্ট্রেশন পাইতো আগে না এখন পাওয়া গেছে। গণসংহতি কি জানি আরেকটা দল, জুনায়েদ সাকির দল, ওটা পেয়েছে। কিন্তু কোনো একটা সময় দেখা গেছে 2 দিন হয়েছে জন্ম নিচ্ছে পার্টি, সেই পার্টির রেজিস্ট্রেশন পাইছে ওই যে তৃণমূল, বিএনপি আর ওই কিংস পার্টি, তারা পেয়ে গেছে, কিন্তু তোমাদের দল পায় নাই। তো ওই দিন থেকে আমরা কিন্তু একটা ভালো দিনের দিকে আসছে। সংগঠন করার যে সাংবিধানিক অধিকার, এটা দেখতে পাচ্ছি আমরা, আপাত চোখে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এখানে সাংবিধানিক অধিকারের সুরক্ষা হচ্ছে। এই সরকার 60,000 কোটি টাকা মনে হয় অলরেডি ফেরত নিয়ে আসছে, এবং ব্যাংকগুলোর যে দুরবস্থা থেকে সংস্কারের মাধ্যমে উনি গভর্নর উপদেষ্টা, অর্থ উপদেষ্টা সাহেব উনি বলেছেন যে বাংলাদেশে এই সাবেক গভর্নর সম্ভবত 12,000 কোটি টাকা এক্সট্রা ছাপিয়েছে, যার কারণে মুদ্রাস্ফীতি সুপার হাই হয়েছে। এটিকে কন্ট্রোলের জন্য অবশ্যই তাদেরকে একটা রিজনেবল টার্ম
আমরা কিন্তু বিএনপি বলছি রিজনাল আমরা এটা অবশ্যই তাদেরকে চান, কিন্তু তাদেরকে কন্ট্রোল রাখতে হবে, তারা যেন সীমার বেতরে ভুল না করে ফেলে। ধন্যবাদ। তাদেরকে হেল্প করতে হবে আসলে সবাই জাতীয়ভাবে এই অর্জনটাকে কোনো নস্যাৎ করতে না দিন। ধন্যবাদ। জি, 1 মিনিট। ধন্যবাদ। আজকে আইয়ন টিভির মাধ্যমে আপনার মাধ্যমে দেশ বিদেশের কলা দর্শক শ্রোতা সবাই এবং কলা কৌশল সবাইকে ধন্যবাদ। এবং পরিশেষে এটাও বলতে চাই, যদিও বিপ্লবী সরকার আর বলেন আর এই তত্ত্বাবধায়ক সরকার বলেন, ওদেরকেও সতর্কতার সহিত পা দিতে হবে। ওদেরও বিভিন্ন খোঁজখবর পরবর্তী সরকার আইলে যে নেবে না এমন কোনো কথা নাই। আমরা অতীতে দেখেছি, সেই ফখরুদ্দিন মঈনুদ্দিনেরও দেশ ছাড়তে হয়েছে। এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারও যে কিছুদিন বাদে যদি তারাও যদি এইভাবে দেশ ছাড়তে হয়, এইভাবে তাদেরও পতন যদি আসে, এর জন্য সতর্কতার সহিত, আমি বলবো সতর্কতার সহিত দেশ পরিচালনা করার জন্য, যাতে তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি ও নিয়মের কোনো কমপ্লেন আসে না। দেশ ও জাতি এটা বাঁচার এটা পথ থাকে, এটা আশা ভরসার স্থল ধন্যবাদ আপনাকে। বর্তমান সরকার। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। শামীম ভাই 1 মিনিট প্লিজ। আমি মানে এটাই বলছি যে আমাদের সারা বাংলাদেশের জনগণ তাকিয়ে আছে এই সরকারের দিকে, যে আমরা আবার সেই সমৃদ্ধ বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, ন্যায় বিচারের বাংলাদেশ পাবো। এবং আমরা আশা করি এবং তাদের কাছে আমাদের আবেদন যেন আমরা সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশকে নিয়ে আমরা মুক্তিযুদ্ধের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নের বাংলাদেশ আমাদেরকে ফিরিয়ে দিন। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম 4 জন অতিথির সাথে এবং কথা আপনাদের সাথে বলছিলাম। আমাদের কথা ছিল যে কথাটি লাস্ট স্পিকার যিনি বললেন যে আমরা ভালোবাসার বাংলাদেশ চাই, উন্নয়নের বাংলাদেশ চাই, দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। আমরা এখন কথায় কথায় বলি যে কোন জায়গায় হাত দেব, সে জায়গায় করাপশন, দুর্নীতি, এবং এটি আমরা চাই না। আমরা চাই যে সারা বিশ্বে আমরা বলতে চাই যে আমাদের একটি দেশ, আমাদের বাংলাদেশ। যাই হোক, এবং আমরা চাই যে প্রত্যেকটি রাজনৈতিক দল, প্রত্যেকটি মানুষ একত্রিত হয়ে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।